আসসালামু আলাইকুম সবাইকে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান নারীর সাফল্যে। প্রতি পর্বের মতো আজও আমাদের অনুষ্ঠানে হাজির হয়েছেন একজন নারী উদ্যোক্তা। তিনি কাজ করছেন রান্নাবান্না নিয়ে, তাকে আমরা রন্ধন শিল্পী হিসেবে চিনব। তার নাম হচ্ছে হাসিনা আনসার। আমরা আপুর সাথে আজকে পুরোটা অনুষ্ঠান জুড়েই কথা বলবো, জানবো তার এই প্রফেশনে আসার গল্প, তার নানা জানা অজানা তথ্যগুলো আজকে আপুর কাছ থেকে জানবো। তো আমরা আপুর কাছে চলে যাচ্ছি। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপু, আপনি দর্শকদেরকে যদি আপনার পরিচয়টা দিতেন। প্রথমেই দর্শক, আমি হচ্ছে দৈনিক কালের সমাজ, দৈনিক হচ্ছে 21-এর সংবাদ নিউজকে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। আর দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আমাদেরকে দেখছেন। আমি হাসিনা আনসার, আমি একজন রন্ধন শিল্পী। আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কুকিংয়ের এসএসআর হিসেবে আছি এবং এসএমই ফাউন্ডেশনের ট্রেনার হিসেবে আছি, নাহার কুকিং ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী, এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি বইয়ের সম্পাদক হিসেবে আছে, এবং চ্যানেল এসের গার্লস পাওয়ার একটি প্রোগ্রাম হয়, সেখানে উপস্থাপিকা হিসেবে আছি। এছাড়া আরও অনেক কিছুর সাথে জড়িত আছে। নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আমি মেয়েদেরকে অনলাইন এবং অফলাইনে রান্নার প্রশিক্ষণ দিচ্ছি এবং বিভিন্ন টিভি মিডিয়াতে রান্নার অনুষ্ঠানগুলো করছি। আর বিভিন্ন প্রোগ্রামে আমি শেফ জাজ হিসেবেও সরকারি এবং বেসরকারিভাবে যাচ্ছি। বাহ, অনেক গুণের অধিকারী আপু। আমরা আজকে আপুর প্রত্যেকটা গুণের, প্রত্যেকটা সেক্টরেরই আসলে গল্পগুলো শুনবো। বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আপু জড়িত আছে, তো আমরা সব গল্পগুলোই আস্তে আস্তে শুনবো। তো আপু, শুরুতেই জানতে চাচ্ছি যে এই রন্ধন শিল্পী, যেটা আমরা বলি রান্নাবান্না, আসলে প্রত্যেকটা মেয়েরই পারা উচিত, জেনে রাখা উচিত। তো কেন মনে হলো যে আমি রান্নাবান্না নিয়েই কাজ করব? আসলে মানে আমাদের বিশেষ করে এশিয়া ভিত্তিক অঞ্চলগুলোতে এমন কেউ নেই যে যারা নারীরা আছেন রান্না মানে করবে না বা পারবে না, বা বিয়ের পরে যেটা হয় মানে কেউ যদি কখনো রান্না নাও করে সেও কিন্তু কিভাবে জানি পেরে যায়, এটা হয়ে ওঠে। তো আমার ক্ষেত্রে যেটা ছিল, ছোটবেলা থেকেই রান্নার প্রতি একটা শখ ছিল। মাকে দেখেছি, মার সাথে সাথে থাকতাম। আমি বাসার সবার ছোট ছিলাম, যার কারণে একটু আদরের ছিলাম, মানে বাবার আদরের রাজকন্যা। তো মানে মার সাথেই থাকা হতো বেশি। আমার দাদিও খুব ভালো রান্না করতেন। এরপর যখন আমার বিয়ে হয়ে গেল, ঢাকা আজিমপুরে আমার বিয়ে হয়েছে, তো বিয়ের পরে মানে আমার হাজবেন্ড আবার নিত্য নতুন রেসিপি খুব পছন্দ করে। আচ্ছা, একটু ভোজন রসিক আর কি। আমার শ্বশুর বাড়ি একটু বড় ফ্যামিলি, ওরাও এটা পছন্দ করে। তো আসলে উনাকে খুশি করতে গিয়েই প্রথমে আমার বিভিন্ন পদ শেখা। তারপর হলো কি, মানে আমার শ্বশুরবাড়ি থেকেই আমার যিনি বড় ভাসুর, উনি অনেক বড়, আমার আব্বুর বয়সের। তো উনি হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টের শেফ এনে আমাকে আর আমার যাকে ফাস্ট ফুড, তারপরে বিভিন্ন ধরনের আইটেম মানে প্রশিক্ষণ দিয়েছিলেন। তো তখন আমরা আবার কি করতাম, বড় বড় অনুষ্ঠান হতো, মানে আমাদের একটা দাওয়াত হলে 100 জন হয়ে যায় এরকম, মানে নিজেদের মধ্যে। তো পরে আমি এবং আমার যা যেগুলো আমরা শিখেছি সেগুলো ট্রাই করতাম, আমাদের হেল্পিং হ্যান্ড ছিল। তো খুবই প্রশংসা পেতাম, মানে যেটাই শিখছি সেটা ট্রাই করা হচ্ছে। আর ওই সময় তো কেবল নতুন বিয়ে হয়েছে, মানে সবাই প্রশংসা করে খাবারের, তখন অন্যরকম একটা ব্যাপার ছিল, মানে আরো শেখার আগ্রহ হয়েছে। তারপর যখন আমার ছেলে হলো, 2 ছেলে আমার মনে হলো যে ওরা একটু বড় হচ্ছে, ওরা যে রেস্টুরেন্টের খাবার খাবে বা বাইরের থেকে কিনবে, সেই খাবারটা আসলে আমি ঘরেই তৈরি করি। তো এটা হাইজিন মেনটেন করে আমি তৈরি করতাম, ওদের স্বাস্থ্যের জন্য ভালো হতো। তো এইভাবে করতে করতে এক সময় যখন আমার বাচ্চারা একটু বড় হয়ে গেল, তখন ওরাই বললো, এবং আমার শ্বশুর বাড়ি থেকেও আমার জায়ের মেয়ে, ভাসুরের মেয়ে, আমাদের আত্মীয় স্বজন বললো যে তুমি এত সুন্দর রান্না করো, তো এটা নিয়ে কিছু একটা করো। যেমন এখন তো ইউটিউব আছে, তারপরে পেজ খুলছে, খাবারের বিভিন্ন ক্যাটারিং করছে বা শেখাচ্ছে। তো আমার 2 ছেলেই আমাকে হচ্ছে ওই ফেসবুকে পেজ খুলে দিল। তারপর আমার বিভিন্ন খাবারের মানে আত্মীয় স্বজন দিয়ে, প্রথমে পাড়া প্রতিবেশী দিয়ে শুরু হলো খাবারের আইটেম
তারা অর্ডার করতো এবং আমার কাছে ক্লাস করতো। তো আমার একসময় মনে হলো যে এটা আসলে একটু বড় পর্যায়ে যাচ্ছে, আমাকে কোর্সের মাধ্যমে আসা উচিত, আচ্ছা প্রপার নলেজ নিয়ে এটা করা উচিত। তখন আমি ওই যে প্রফেশনাল শেফ কোর্স লেভেল 1-এ ভর্তি হলাম। আচ্ছা তো সেখান থেকে আমার কোর্স চলাকালীন সময়ে আমাকে ব্রিটিশ কলম্বিয়া স্কুলে মানে ইজি ওয়েতে টিফিন তৈরি করা, এটা বাচ্চাদের একটা ইভেন্ট হলো, সেখানে হচ্ছে আমাকে নিল ওরা। তো আমি ইজি ওয়েতে বিভিন্ন রকম টিফিন শেখালাম বাচ্চাদের এবং ব্যাপক সাড়া পড়লো। তো ওইখানের যে হচ্ছে প্রিন্সিপাল ছিলেন উনি বললেন যে আপনি এদেরকে নিয়ে ক্লাস নেন। না আমি বললাম যে আসলে আমার এখনো লেভেল 1 পুরাটা কমপ্লিট হয়নি, আচ্ছা শেষ হলে আমি অবশ্যই নিব। পরে আমার যখন শেষ হলো আমি আবার হচ্ছে ওদের ক্লাস নিলাম এবং আমার মানে সব দিক বিবেচনা করে আমাকে আইসিআই ইনস্টিটিউট থেকেই লেভেল 4 এর জন্য একটা স্কলারশিপ দিল। তো আমি ওইটা আবার করলাম। আমি তখনই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কুকিং এর অ্যাসেসর হিসেবে ছিলাম। আচ্ছা এরপরে আমার মনে হলো যে না আমাকে আরো জানতে হবে, আরো শিখতে হবে। জানার তো শেষ নেই। তখন ওই যে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের উপরে লেভেল 2 লেভেল 3টা করলাম। আচ্ছা তারপর বেকারি অ্যান্ড পেস্ট্রির উপরেও আমি হচ্ছে লেভেল 3-2টা করলাম। আবার স্কিল মানে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি যেটা NSDA, সেখান থেকেও আমি ফুড অ্যান্ড বেভারেজের উপরে লেভেল 3 করলাম। তারপরে আপনার বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশনের উপরে লেভেল 3 করলাম। মানে এইভাবে করে তো মানে শেখার তো শেষ নেই, এখনো যদি নতুন কিছু আসে ওইটাও আমি করব। মানে রান্নাও আসলে আপডেট হতে থাকে। তো আমার মনে হয় যে কেউ যদি এই সেক্টরে আসতে চায় আসলে প্রপার নলেজ নিয়ে আসা উচিত অবশ্যই। হ্যাঁ, তাহলে সে তার জায়গা থেকে মানে 100% প্রফেশনাল ভাবে প্রশিক্ষণ নিয়ে আসলে তাদেরকে এই সেক্টরে কাজ করা উচিত। ভালো লাগলো আপু শুনে আপনার জার্নিটা বা স্টার্ট করেছেন। বাসায় তো রান্না বান্নার তো তাহলে আপনার অনেক চাহিদা, সবাই আসলেই তো হয়তো বলে যে রান্না করে খাওয়া। ওই যে আমার টিভিতে কোনো প্রোগ্রাম দেখলে যে চাচি মামি মানে যে যেভাবে আসে থাকে যে হ্যাঁ ভাবি তুমি তো এটা করেছিলে, ওইটা দেখেছিলাম, এত সুন্দর লুকস ছিল ওই খাবার, ওইটা কিন্তু খেতে হবে। হ্যাঁ এইবার কিন্তু আমাদের ওইটা খাওয়াতে হবে। মানে এই ধরনের আবদার থাকে। আর যারা আসলে রাঁধতে ভালোবাসে তারা কিন্তু খাওয়াতেও ভালোবাসে। তো এইভাবেই চলছে। বেশ আমরা জানবো যে আপু খেতে কতটা ভালোবাসে, রান্না করতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে, খেতে কতটা ভালোবাসে। আসলে আমি যেটা মনে করি যে খেতে খুব পছন্দ করে সে বেসিক্যালি তার রান্নার প্রতি একটা আকর্ষণ থাকে যে এটা মানে কিভাবে করলো, এটা আমি করব, আমি খাওয়াবো। মানে বিষয়টা এমন যে 3 রকম থাকবে, একটা নিজে খেতে পছন্দ করবে এবং খাওয়াতে প্লাস রান্না করতে। আমার বিষয়টা এরকমই ছিল, আমারও ভালো লাগতো সব ধরনের খাবার, তবে দেশি ফুডগুলো বেশি ভালো লাগে, বিশেষ করে ভর্তা। আর সেকেন্ড চয়েস হচ্ছে আমার চাইনিজ। হ্যাঁ আমার খুব ভালো লাগে চাইনিজের আইটেমগুলি। এবং কেক তৈরি করতে মানে কেক তৈরি করতে অন্যরকম একটা ফিল হয়, কারণ আমি যখন ডেকোরেশনটা করি এটা সম্পূর্ণ আমার নিজের, মানে আমি নিজের মনের মাধুরী মিশিয়ে খুব আঁকছি এবং আঁকার পরে খুব সুন্দর একটা লুকস আসে, সেটা দেখে তখন মনে হয় যে না আমি একজন শিল্পী। আসলে হ্যাঁ ভালো লাগে। জি আসলে রান্নাটাও তো একটা শিল্প। হ্যাঁ অবশ্যই, রান্নাটাও অনেক আর্টিস্টিক একটা বিষয়। তো আমি আরো জানতে চাচ্ছি আপু, আপনার তো নিজের পেজ আছে? হ্যাঁ হ্যাঁ, নাহার কুকিং ওয়ার্ল্ড। আচ্ছা, পেজটা আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করে দিন নামটা। দর্শক হচ্ছে আমার পেজের নাম হচ্ছে নাহার কুকিং ওয়ার্ল্ড, 16,000 ফলোয়ার আছে। এখানে আপনারা ফেসবুকে সার্চ দিলেই বা গুগলে সার্চ দিলেই আমার হচ্ছে নাহার কুকিং ওয়ার্ল্ড পেজটি আপনারা পেয়ে যাবেন। সেখানে কিন্তু আমার মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসও দেওয়া আছে। আপনারা যদি রান্না শিখতে চান বা কোনো ক্যাটারিং এর অর্ডার দিতে চান তাহলে অবশ্যই আমার যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করতে পারেন। সব ধরনের ফুডই এখানে অর্ডার নেওয়া হয় এবং শেখানো হয় কুকিং এবং বেকিং এর, কারণ আমি মাল্টি কুইজিনের উপরে পড়ালেখাটা করেছি। বাহ, তো যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন আপুর কাছে চাইলেই কিন্তু রন্ধনশিল্পী হয়ে যেতে পারেন কোর্সটা করে, প্রফেশনাল ওয়েতে সার্টিফিকেট তো প্রদান করা হয়। হ্যাঁ অবশ্যই, আমার নাহার কুকিং ওয়ার্ল্ড এটা হচ্ছে সরকারিভাবে অনুমোদন প্রাপ্ত, ট্রেড লাইসেন্স আছে, টিন সার্টিফিকেটও আছে এবং আমি এসএমই ফাউন্ডেশনের ট্রেনার। কিছুদিন আগে আপু আমি দিনাজপুরে আমাকে পাঠিয়েছিল এসএমই ফাউন্ডেশন থেকে, সেখানে আমি 30 জন নারীকে হচ্ছে নারী উদ্যোক্তাকে ট্রেন করলাম
দেখলাম ফাস্ট ফুডের প্রায় হচ্ছে আপনার 27টা মতো আইটেম ছিল। আচ্ছা। তো খুবই ভালো লাগলো দিনাজপুরের এই অভিজ্ঞতাটা। আমি বিভিন্ন এলাকায় গিয়েছি এই রান্নার বিষয় নিয়েই, কখনো প্রশিক্ষক হিসেবে, কখনো ট্রেনার হিসেবে। তো দিনাজপুর আমার খুব ভালো লাগলো, কারণ ওরা ওই নারীগুলোকে দেখলাম খুব অ্যাক্টিভ। মানে আমি যেটা ওদের শেখাচ্ছি ওরা কিন্তু পরের দিন সেটা আবার তৈরি করে এনে আমাকে খুব তাদের ব্রেন খুব শার্প, এবং প্রোডাক্টগুলো খুব সুন্দর তারা করেছে। আচ্ছা, মানে আমি তো অবাক যে এতটা ওরা ফাস্ট, কিন্তু খুব ওদের আমি দেখলাম জীবনযাপন সহজ সরল, মানুষও সহজ সরল এবং এত ভালোবাসা। মানে আমি কি বলবো, আসার সময়ও অনেক স্টুডেন্ট কাঁদছে, ম্যাম আপনাকে আবার কবে পাবো। আসলে এগুলো আসলে পাওয়া অনেক বড়, যে আমার জন্য কেউ মন খারাপ করছে বা কবে আবার দেখা হবে এটা ভাবছে। তো আপু আসলে আপনি তো আরো অনেক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং হচ্ছে আরো অনেক সংস্থার সাথেও জড়িত আছেন। তো এক এক করে আসলে শুনবো, এই রন্ধন শিল্পীর ছাড়া আপনার যদি আরো একটা পরিচয় আপনাকে দিতে বলা হয় তাহলে আপনি কোনটা দিবেন? আসলে কি বলবো দর্শক আপনাদেরকেই বা কি বলবো, ঘুরে ফিরে না ওই রান্নার মধ্যে আমি চলে আসি। আচ্ছা, মানে আমার ভালোবাসা ভাবনা, হ্যাঁ রান্না করতে আমি খুবই ভালোবাসি। মানে আপনি যে প্রফেশনটাই করেন না কেন ওইটাকে ভালোবাসতে হবে মন থেকে, অবশ্যই, না হলে কিন্তু ওই ফিলটা আসে না। যেমন আমি হয়তো বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আমার খারাপ লাগে, বা কোনো কাজে ওইভাবে দাঁড়িয়ে কাজ করাটা একটু কেমন, কিন্তু আমি যখন ক্লাস নিই আমি এটা অনেক খেয়াল করেছি, আমার না মনে থাকে না যে আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম, ঘন্টার পর ঘন্টা। এই যে যখন ওয়ার্কশপ গুলো করাই নারীদের, তখন কিন্তু ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি দাঁড়িয়ে, আমার মাথায় এটা নেই যে আমি দাঁড়িয়ে বা আমার পায়ে ব্যথা হচ্ছে বা আমাকে একটু বিশ্রাম নিতে হবে বা খেতে হবে বা বসতে হবে। মানে ওই যে ভালোবাসা কাজ করে, তো তখন আর মানে অন্য কিছু ফিল আসে না। তবে যদি হচ্ছে আমি রন্ধন শিল্পী না হয়ে যদি বলেন যে আমি কি হতাম, তাহলেও আমি রন্ধন শিল্পী হতাম। আমার এত ভালোবাসা কাজ করছে, আমার এটাই ভালো লাগে আসলে। আর আমি আরো জানতে চাচ্ছি যে আপনি তো কোর্স করাচ্ছেন, বিভিন্ন স্টুডেন্টদের ক্লাস নিচ্ছেন, এই কোর্সটা আসলে কয় মাসের বা কত দিনের, এটাও আমাদের দর্শকদের হয়তো প্রশ্ন থাকতে পারে, সেটা যদি একটু শেয়ার করতেন। দর্শক আপনারা হয়তো ভাবতে পারেন যে আসলে রান্না আবার শেখার কি আছে, আমাদের নানি দাদিরা তো রান্না করেই আসছে, আমরা তো তারাই তো বড় শিক্ষক। হ্যাঁ অবশ্যই তারা বড় শিক্ষক, আমরা নানি দাদির কাছ থেকে কিন্তু মানে একদম মূল রান্নাটা পাই, সবই ঠিক আছে। কিন্তু দেখেন সরেও সরেয়া কখা আমরা কিন্তু বাসায় শিখতে পারি, কিন্তু আমরা একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য স্কুলে যাই। ঠিক রান্নারও কিন্তু একটা মেথড আছে, সেই মেথডটা জানার জন্য আমাদের অবশ্যই কোর্সের মাধ্যমে আসতে হবে। এখন আমাদের কিন্তু অনেক সরকার অনেক কোর্স দিয়েছে, সেগুলো হচ্ছে ফ্রি, বরঞ্চ আরো উল্টো তারা টাকা পাচ্ছে। এসএমই ফাউন্ডেশনের আন্ডারে যদি করেন, এত সুন্দর আপনি সরকারি একটা সার্টিফিকেট পেলেন। এছাড়াও আপনার অনেক সুবিধা আছে, গিফট আছে আপনার জন্য, এবং অন্যান্য যে কতগুলো কোর্স এখন বের হয়েছে বিভিন্ন হচ্ছে আপনার ইনস্টিটিউটে, সেখানেও কিন্তু পে করছে। তো আপনি প্রথমে যেটা করবেন, যদি আপনি কুকিং এর হন, তো অবশ্যই প্রফেশনাল শেফ কোর্স, যেটা 3 মাসের মানে একদম শর্ট, আপনি সেটা করতে পারেন। 6 মাসেরও আছে, ডিপ্লোমা আছে, সেগুলো করলে তো আরো ভালো। তারপরে আপনি লেভেলগুলো কমপ্লিট করবেন, লেভেল 1 ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের উপর, লেভেল 2, লেভেল 3 এসএসআর পার্ট, লেভেল 4 করবেন। তাহলে আপনি পরীক্ষক হিসেবে বিভিন্ন জায়গায় বাংলাদেশে আপনাকে পাঠাবে, এবং সেখানে মেয়েদের হচ্ছে ছেলে মেয়েদের আপনি একজন পরীক্ষক হিসেবে তাদের ওইটা পরীক্ষা নিয়ে আপনি চলে আসতে পারবেন। এবং হচ্ছে বেকারির লাইনে যদি কেউ ভালো করতে চান, যেমন আমি মাল্টি কুইজিন মানে আমি দুইটাই শিখেছি, তো বেকারিতেও তাই আছে, ফুড অ্যান্ড বেভারেজ হচ্ছে বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন আছে, সেটা আপনি করতে পারেন। বিভিন্ন হচ্ছে ইনস্টিটিউট আছে, সেখান থেকে করতে পারেন। মানে আপনি যে এগুলো পারেন সেটা তো একটা প্রমাণ লাগবে, তাই না? আপনাকে তো সার্টিফাইড হতে হবে, তাহলে কিন্তু আপনি পাশের জন থেকে বেটার পজিশনে থাকবেন, এবং আপনি যেখানে চাকরি করবেন বেতনটাও কিন্তু ভালো হবে। অথবা এই সার্টিফিকেটগুলো যদি আপনি বিদেশে নিয়ে যান, সেখানেও কিন্তু আপনার একটা দারুণ সুযোগ আছে। তো
তো এটা আমি বলবো অপার সম্ভাবনাময় একটা শিল্প, রন্ধন শিল্প, এবং যে আপু এই শিল্পী মানে এইটাকে ভালোবাসে আসে, এটার প্রেম থেকে বেরি হতে পারে না। যেমন আমি প্রথমে তো আমি পরিবারকে খুশি করতে গিয়ে তাদের শরীরের কথা চিন্তা করে শিখেছি, কিন্তু আস্তে আস্তে এমন ভালোবাসার মোহে পড়েছি আমি হিসেবে যে পাচ্ছি না এটা হয়ে যাবে আমি ভাবিনি। তো অনেক ডাক্তার ইঞ্জিনিয়ারও কিন্তু আসে জাস্ট একটা শিখতে এসে তারা এটার মধ্যে ফেসে যাচ্ছে, আর বের হয়ে আসতে পারছে না। তো এভাবেই নিজেকে কিন্তু স্কিলড করা যায়। অবশ্যই। এই পর্যন্ত আপনি কয়টা সার্টিফিকেট অর্জন করেছেন আপু? আপনি তো অনেক কোর্স করেছেন। হ্যাঁ, আমি আসলে ওইভাবে আমি তো মানে হিসাব করিনি, তারপরেও এই যে বললাম প্রফেশনাল শেফ কোর্স লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এসএসএল পার্ট, তারপরে এনএসডি এর হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনটা লেভেল 3টা, তারপরে বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন লেভেল 3, এবং হচ্ছে যেটা বিটিএ ছিল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে ছিল হচ্ছে আপনার কেক অ্যান্ড হচ্ছে পেস্ট্রি লেভেল 3, তারপরে হচ্ছে আপনার আরো ছিল হচ্ছে মানে অনেকগুলোই কোর্স করেছি, এখন সঠিকভাবে নামও মনে নেই, এত কোর্স কিন্তু এখন আরো করার ইচ্ছা আছে, যেগুলোই আসবে। এখন এই যে ফুড প্রসেসিংটা যেটা এসেছে, আমি আসলে টাইম পাচ্ছি না মেলানো। মানে যখন সার্কুলার আসে আমি হয়তোবা কোনো শুটিং এ বিজি হয়ে যাই। রিসেন্ট আপনাকে বললাম যে গার্লস পাওয়ার নামে আমাদের একটি অনুষ্ঠান হচ্ছে চ্যানেলে এসে, এইখানে সব ধরনের গার্লস বলতে আমরা ওম্যান, সেটা হচ্ছে 5 বছরের মেয়েও হতে পারে অথবা 80 বছরের একজন নারীও হতে পারে। এই আমরা সবাইকে গার্লস বলছি, এবং এই যে আমাদের যে একটা পাওয়ার, একটা শক্তি, একটা ক্ষমতা, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু সেখানে আলোচনা হয়। আমি সেখানে উপস্থাপিকা হিসেবে আছি, এবং বিভিন্ন উদ্যোক্তারাও আসছে, মানে দারুণ হচ্ছে প্রোগ্রামটি। সবাই, অনুষ্ঠানের নাম হচ্ছে গার্লস পাওয়ার। দর্শক আপনাদের হচ্ছে দেখার আমন্ত্রণ রইল। প্রতি হচ্ছে বুধ এবং বৃহস্পতিবারে হয়, এটা চ্যানেল এস এর একটি প্রোগ্রাম গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স অ্যান্ড ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ার বিচ। সবাই দেখবেন আশা করছি। আমি আরো জানতে চাচ্ছি আপু, আপনার রান্না বান্না ছাড়া আপনি তো আমাদের অনুষ্ঠান যেহেতু নারীর সাফল্যের কথা বলে সব সময়, এবং আপনি অবশ্যই একজন নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। আসলে আপনি একটু আগে বলছিলেন যে আপনি নারীদেরকে নিয়েও বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন, সেটা সম্পর্কে একটু জানবো। নারীদেরকে আসলে আমরা যেটা করছি নাহার কুকিং ওয়ার্ল্ড এবং নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন, নারীদেরকে একটি প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি যেন ওরা স্কিলড হয়, যে কাজে পারদর্শী। হয়তো আপনি কুকিং এ খুবই পারদর্শী, আর একজন হয়তো বেকিং এ বা অন্য কিছুতে, তো তারা তাদের যেটাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে সেইটাতেই তাদেরকে আরো হচ্ছে মানে স্কিলড করে তাদের উদ্যোক্তা হিসেবে তৈরি করছি, যেন তারা আরো উদ্যোক্তা তৈরি করতে পারে। যেমন আমার অনলাইনে ক্লাস করে অনেক মেয়েরা কিন্তু আবার ক্লাস নিচ্ছে, এবং ওরা অনলাইনে যারা ক্লাস করছে তারা আবার আমাকে সে প্রোডাক্টগুলো তৈরি করে কুরিয়ার করছে, এবং আমি টেস্ট করে রিভিউ দিচ্ছি যে ঠিক আছে বা এই ভুল বা ওই মানে এই জিনিসগুলো হয় কি ওদের সাথেও কিন্তু আমার একটা সম্পর্ক হচ্ছে, একটা বিল্ড আপ হচ্ছে, এবং এটা আমার ভালো লাগে যে আমি নিজে উদ্যোক্তা হয়ে উদ্যোক্তা তৈরি করছি, তারা আরো উদ্যোক্তা তৈরি করছে। তো সবাইকে একটা প্ল্যাটফর্মের মধ্যে আনছি, এবং এই যে বই আমার সম্পাদনায় বের হয়েছে, বইটা আমি একটু অবশ্যই হাতে নিয়ে দর্শকদের দেখাই। দর্শক এই যে দেখছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি, এটা হচ্ছে 6ষ্ঠ খণ্ড। এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম খণ্ড বের হয়েছে। এবার অমরে 21শে বইমেলায় এই বইটি উদ্বোধন অনুষ্ঠান হলো। এটা আসলে মূলত বাংলাদেশের যে আঞ্চলিক ঐতিহ্যবাহী খাবারগুলো আছে হারিয়ে যাচ্ছে বিলুপ্তির পথে, সেগুলোকে আমরা সংগ্রহ করছি। 64টা জেলা থেকে 100 রন্ধনশিল্পীর 100 ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে বইটা করা, এবং এই বইয়ে যারা রেসিপি দিয়েছেন প্রত্যেককেই কিন্তু আমরা প্রমোট করেছি, তাদের ছবি, নাম এবং তাদের খাবারের ছবি, তাদের পেজের নাম সহ।
এই বইটা পুরো বাংলাদেশ ঘুরছে, কারণ যারা এই রেসিপিগুলো দিয়েছে প্রকাশনী উৎসবে তাদেরকে আমরা 3টি করে বই গিফট করছি, সার্টিফিকেট দিচ্ছি, ক্রেস্ট, সম্মাননা, এবং তারা যদি কোনো কাজে পারদর্শী থাকে যেমন গান, কবিতা, সেগুলো কিন্তু তারা প্রদর্শন করছে। বাহ। তো এভাবে আমরা নারীদেরকে বিভিন্ন কাজে উৎসাহ প্রদান করছি, এবং এখানে যারা আছে প্রত্যেকেরই কিন্তু রানিং পেজ আছে, সবাই অ্যাক্টিভ। অনেকে এসএসআর আছে, অনেকে টিভিতেও রান্নার অনুষ্ঠান করছে, অনেকে নিজে হচ্ছে প্রযোজক হিসেবে আছে। মানে সব ধরনের নারীদেরকে আমরা একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি, এবং একজন আরেকজনের কিন্তু বিজনেসটাকেও প্রমোট করছে। যেমন দর্শক আপনারা দেখেন আমরা পেজের নাম দিয়েছি, তার মানে হচ্ছে তার পেজ থেকে হয়তো আর একজন খাবারটা হচ্ছে অর্ডার করলো, জানলো। তো এভাবে আমাদের ওনাদেরকে প্রমোট করছে। আসলে মূলত এই বইয়ের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে নতুন প্রজন্ম এই যে ফাস্ট ফুডের উপর বেশি ঝুঁকে পড়েছে, অনেকে তো মানে আমরা রেসিপির নামও জানি না যে আমাদের ঐতিহ্যবাহী খাবার আসলে কি। তো সেই জায়গা থেকে আমার মনে হলো এই ধরনের যদি একটি বই আমরা সংগ্রহে রাখি, তাহলে কিন্তু নতুন প্রজন্ম আমাদের রেসিপি সম্বন্ধে জানতে পারবে, বুঝতে পারবে, এবং রেসিপির স্বাদও কিন্তু নিতে পারবে। এটা আমি আসলে আপু 10 খণ্ড পর্যন্ত নেয়ার ইচ্ছা আছে। এরপরও যদি আরো রেসিপি আসে আমরা অবশ্যই নিব। দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন বইটা তারা কোথায়? আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে পেয়ে গেলাম ঐতিহ্য রান্নার একটা বই, অবশ্যই আমি ট্রাই করব আপু, এবং আপুকে জানাবো যে আসলে কেমন হয়েছে। খুবই ভালো লাগলো আপু। আসলে এই বইটা কোথায় পাবে আমাদের দর্শকরা? হ্যাঁ, এটা হচ্ছে অনলাইনে আপনারা যদি হচ্ছে নাহার কুকিং ওয়ার্ল্ডে অর্ডার করেন, অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান আছে, আমরা পৌঁছে দিব। আর হচ্ছে এছাড়া অনলাইনে যে বইগুলো সেল হয় সেখানেও পাওয়া যাবে। এটা অনলাইনে পাওয়া যাবে। আচ্ছা, তো যারা কিনা রকমারি.com এ আপনারা পাবেন, আর নাহার কুকিং ওয়ার্ল্ডের পেজে নক করবেন, এবং আমার হচ্ছে আইডি হাসিনা আনসার, সেখানেও আমাকে যদি নক করেন অবশ্যই আমি এই বইটা আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তো দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যারা ঐতিহ্যবাহী রান্না পছন্দ করেন বা রান্না করতে পছন্দ করেন, খেতে পছন্দ করেন, তারা কিন্তু চাইলে আপনাদের সংগ্রহে এই বইটি রাখতে পারেন। বইটিতে কিন্তু 100 রেসিপি দেয়া আছে ঐতিহ্যবাহী রান্নার, এবং বিভিন্ন বিভিন্ন রন্ধন শিল্পীর রান্না এখানে আপনারা পেয়ে যাবেন। তো বইটি কালেক্ট করতে হলে অবশ্যই আপুর সঙ্গে যোগাযোগ করবেন, পেজে নক করবেন, অবশ্যই তাহলে বইটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। বইটির মূল্য কত ধরা হয়েছে আপু? মূল্য এখানে তো 650 ধরা হয়েছে, কিন্তু আমরা এখানে ডিসকাউন্ট আছে, আপনারা ওদের সাথে যোগাযোগ করলে আমরা জানিয়ে দেব। বাহ, অনেকগুলো রান্না আছে এবং প্রাইসও কিন্তু খুবই রিজনেবল, সো অবশ্যই এটা আপনাদের কালেকশনে রাখা উচিত। থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে বইটা গিফট করার জন্য। আপু তো আপু আমি আরো জানতে চাচ্ছি যে আপনার যে পেজটা আছে সেই পেজে কি আপনার রান্না বান্নার বা হচ্ছে জন্মদিন, লাইক বিয়ে বা কি কি অনুষ্ঠানের হচ্ছে আপনি মূলত অর্ডারটা নেন, মানে ক্যাটারিং সার্ভিসটা কি আপনারা দিয়ে থাকেন? ওটার ডিটেইলসটা একটু বলতেন। ক্যাটারিং সার্ভিসটা হচ্ছে যেটা হচ্ছে ফুডের ছিল, ফুড অ্যান্ড বেভারেজের, সেটা হচ্ছে আগে খুব বেশি দেয়া হয়েছে, কিন্তু এখন হচ্ছে বেকিংটাই নেওয়া হচ্ছে অর্ডার, মানে কেক বেস যেগুলো বেকিং আইটেম আছে, যেমন কিছুদিন আগেও পেস্ট্রি বেকারির যেটা আছে আইটেমগুলি, কিছুদিন আগেও জুমুন কমিউনিটি সেন্টারে আমি 900 লোকের কেকে অর্ডার ছিল, সেটা দিলাম। একটা বেবির হচ্ছে বার্থডে ছিল, তো ওরা অনেক সুন্দর রিভিউ দিয়েছে। আবার একটা ফাউন্ডেশন থেকে আমার কাছ থেকে 1 মণ কুকিজের অর্ডার ওরা করেছিল, তো ওইটা রিভিউ চমৎকার ছিল। তো এরকম বেকিং এর আইটেমগুলো এখন বেশি অর্ডার নেওয়া হচ্ছে। অর্ডার যখন আসে তখন কি সবকিছু একাই প্রসেস করা হয়? না, অবশ্যই হেল্পিং হ্যান্ড আছে, তবে মূল জিনিসটা আর কি আমিই করি, কারণ এখানে হাইজিন হ্যাজার্ডের একটি বিষয় থাকে, আমাদের সবকিছু মাথায় রেখেই কিন্তু করতে হয়। এই কারণেই আমরা এই কোর্সগুলো করেছি, যে কিভাবে আসলে প্রসেসিংটা কি, মানে কিভাবে হাইজিন হ্যাজার্ডটা মেইনটেইন থাকবে। শুধু রান্না তো করলে হবে না, প্রপার ওয়েতে করতে হবে। আমরা অনেক সময় বলি না যে আমরা পুষ্টিকর খাবার খাচ্ছি কিন্তু পুষ্টিটা পাচ্ছি না, কারণ আমরা কিন্তু প্রপার ওয়েতে করছি না। তো আমরা যদি এরকম কোর্সের মাধ্যমে আসি তাহলে বিষয়টা কিন্তু ভালো হয়। রান্না বান্নার যখন কোনো অর্ডার আসে বা হচ্ছে যে বেকিং আইটেম যেহেতু এখন আপনি প্রোভাইড করছেন, এগুলো কি সব বাসাতেই করা হয় না এটার জন্য আলাদা কোনো প্লেস আছে? না, আমার নিজের বাড়ি, তো সেখানে আলাদা কিচেন আছে। আচ্ছা, হ্যাঁ, সেখানে হ্যাঁ আজিমপুরে। আচ্ছা, সেখানেই রেডি করা হয়। বা আপনি একজন রন্ধন শিল্পী, কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করব, কখনো কি রান্না খারাপ হয়েছে খেতে? রান্না খারাপ আসলে
কি বলবো, এই অভিজ্ঞতা আমার মনে নেই সত্যি আচ্ছা, কথা বলি। আমি রান্না অনেক ছোট, রান্না ওইভাবে পারিও না। আমরা কি করতাম, মানে প্রতি ফ্রাইডেতে আমরা বান্ধবীরা মানে এক এক বান্ধবীর দায়িত্ব পড়তো, তার বাসায় স্ন্যাক্স করবে আচ্ছা বিকেলের নাস্তা, এবং আমরা সবাই যাব, খাবো এবং আমরা রিভিউ দিব। মানে এটা এক ধরনের খেলার মতো ছিল আমাদের। প্রথমে আমরা এভাবে শুরু করি ফ্রেন্ডরা। তো আমার প্রথম রান্নাই ছিল আমার ফ্রেন্ডদের জন্য হচ্ছে স্যুপ করেছিলাম, কর্ন স্যুপ এবং ম্যাগি নুডলস। আমার মনে আছে, মানে সবাই ওই ম্যাগির উপর দিয়ে প্রথমে শুরু করে। হ্যাঁ, তো রিভিউ ভালো ছিল। আমার পাশের বাড়ির এক খালা ছিলেন, ওনাকেও আমি দিয়েছি। তো খালা বলল না খুব ভালো হয়েছে। মানে আমি এই পর্যন্ত শুনিনি যে খারাপ হয়েছে, মানে আমার শ্বশুর বাড়ির থেকেও না এবং আমার বাবার বাড়ির থেকেও না। তো আলহামদুলিল্লাহ এই জন্য উৎসাহটা বেশি পেয়েছে। বাহ। রন্ধনশিল্পী হয়ে কি কখনো এরকম সিচুয়েশনে পড়তে হয় যে অলওয়েজ আমাকেই রান্না করতে হবে, আমারই ডিমান্ড, আমিই করব, এরকম কখনো সিচুয়েশনে পড়তে হয়েছে? আমি মানে কি বলবো, সত্যি কথাটাই বলি, আজকে শেয়ার করি। আমার বাসায় আমি নিজে রান্না করি। আমার হাজবেন্ড, আমার দুই ছেলে, বিশেষ করে ছোট জন, আমার রান্না ছাড়া তারা খেতে পারে না। মানে কেমন যেন একটা বিষয় হয়ে গিয়েছে, আমাকেই রান্নাতে হবে এবং আমার রান্নাটা ওরা ধরে ফেলে যে এটা আম্মুর রান্না। আমার বুয়া আছে, মানে মেড সার্ভেন্ট আছে, কিন্তু সে অন্য কাজগুলো করবে, বাট রান্না তাকে দেয়া যাবে অবশ্যই নিজেরই করা। হ্যাঁ, এবং আমারও ভালো লাগে যে আমার ফ্যামিলি আমারটা খেয়ে মানে তৃপ্তি পাচ্ছে, খুশি হচ্ছে, আমিও ওইভাবে দিতে পারছি। তো আসলে এটা এবং আমি শ্বশুর বাড়িতেও গেলে মানে সবাই জানে যে ও নাহার ঢুকছে রান্নাঘরে, তার মানে আজকে খুব মজা হবে। আর আমার বড় বোনের বাসায় গেলেও এক মেজো বোনের দুলাভাইরা হলো ও রান্নাঘরে, মানে কেমন জানি একটা খুব তৃপ্তির একটা আনন্দ। হ্যাঁ, তো এই জিনিসগুলা, এই যে ভালোবাসা, এই যে শ্রদ্ধা, এই যে ভক্তি, এই জায়গাগুলো থেকে মনে হয় যে না আলহামদুলিল্লাহ। বাহ, শুনে খুব ভালো লাগলো। নিজের রান্না করা একটা খাবার যদি আমি বলি, নিজের রান্না করা বাট নিজেরই অনেক বেশি পছন্দের, তাহলে কোন আইটেমটার নাম বলবেন আপু? আসলে তো এটা মানে অনেকগুলো আইটেম খেতে ভালো লাগে, নিজের খেতে ভালো লাগে। হচ্ছে আমার আসলে আমি বললাম না, ভর্তাগুলো খুব ভালো লাগে। আর ভর্তার বাইরে বাঙালি খাবারের বাইরে চাইনিজ, আমার যেমন ক্রিসপি চিকেন ফ্রাইটা আমার অনেক পছন্দ, আমার নিজের হাতে। আচ্ছা আচ্ছা। এবং হচ্ছে মুরগির মাংস যে ভুনাটা আমি করি, ওইটা আমার ভালো লাগে। কালা ভুনাটা নিজের হাতের ভালো লাগে। মানে এগুলো খেলে না অনেক তৃপ্তি আসে। ভর্তার আইটেম গুলো আমার আসলে, আপনি যদি বিরিয়ানি টিরানি অনেক আইটেম রাখেন কিন্তু ভর্তা রাখেন, তা আমি আসলে ভর্তার দিকে চলে যাব। সুইট ডিশ গুলো তো মানে কি বলবো, আমি স্লিমই হতে পারছি না, কারণ রান্না করতে করতে খেতে খেতে আমার বোনরা আবার বলে যে হচ্ছে না না, রন্ধন শিল্পীদের একটু স্বাস্থ্য ভালো হতে হবে, নাহলে তোমরা রন্ধন শিল্পী কিভাবে বুঝবে। তখন আবার মনকে একটু ঠান্ডা করি, না তাহলে ঠিক আছে। বাহ, খুবই ভালো লাগলো। তো আপু, আপনি বলছিলেন যে আপনি বেকারি আইটেমটারই হচ্ছে অর্ডার নিচ্ছেন, ওখান থেকে বেকারি আইটেম মানে আপনার পেজ থেকে সবাই চাইলে অর্ডার করতে পারবে, যে কোনো হচ্ছে সেটা বেকারি আইটেম, সুইট আইটেম। কিছুদিন আগে হচ্ছে ওয়েডিং কেকেরও অর্ডার আমার ছিল পেজে, তো আমি ওয়েডিং কেকও তৈরি করছি এবং বিভিন্ন জন্মদিন, বিয়েতে ওয়েডিং কেকটা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন একটু বেশি হচ্ছে কেক নিয়ে কাজ করছি। জি, সুইট ডিশও করছি, বাট কেকটা, কুকিজটা একটু বেশি। তো আমার ভালো লাগে এগুলো তৈরি করতে। বুঝতে পেরেছি। আপনি যেহেতু একজন নারী উদ্যোক্তা, অবশ্যই সফল একজন নারী উদ্যোক্তা, তো আপনি আসলে নারীদেরকে কি বলবেন যে কেন তোমরা একজন নারী উদ্যোক্তা হও, এটা যে বলবেন, এটার পেছনে আসলে কারণটা কি মনে করেন আপু? খুব ভালো একটি প্রশ্ন করেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। আসলে আমরা সব পারি আমরা বলি, কিন্তু আসলে কি আমরা সব পারি? কিন্তু এই পারার জন্য আমাদেরকে অনেক কিছু করতে হবে। মানে একজন নারী যখন কোনো বিজনেস করে, মানে বিজনেস মানেই তো, মানে উদ্যোক্তা মানেই তো একটা চ্যালেঞ্জ। আর যদি নারী শব্দটা যুক্ত হয়ে যায় তখন কিন্তু মহা চ্যালেঞ্জে পরিণত হয়। কারণ দেখেন, আমি একজন নারী, ঘরকে সামলিয়ে বাইরের পারিপার্শ্বিক অবস্থার সাথে মোকাবেলা করার পরে কিন্তু আমি আমার বিজনেসটাকে রান করছি। সো এটা অনেক টাফ। এবং আমার মনে হয় যে আপনি যদি হাউস ওয়াইফও অনেক বড় একটা দায়িত্ব, কিন্তু হয় কি বিয়ের পরে আমাদের নিকনেমটা হারিয়ে যায়। হ্যাঁ, আমার নিকনেম নাহার, আমাকে কেউ কিন্তু নাহার বলে ডাকে না, কেউ চাচি, কেউ মামি, কেউ বৌমা,
হ্যাঁ মা এই তো আমরা যদি বিয়ের পরে সমস্ত দায়িত্ব পালন করে হচ্ছে মানে বাড়তি কিছু একটা করি যেটাতে আমি পারদর্শী, তাহলে আমাদের সে হারিয়ে যাওয়ার নামটা কিন্তু ফিরে আসে, নিজের একটা পরিচয় নিজের ফিরে একটা আসে। হ্যাঁ পরিচয় ফিরে আসে, নিজের একটা আইডেন্টি ফিরে আসে। ফিরে আমার আসে। মনে হয় এটা অনেক সম্মানের, এবং সে অবশ্যই। আর্নও করতে পারছে। আবার যে আমরা যে সবকিছু টাকা পয়সার জন্য করছি সেটাও কিন্তু না। অবশ্যই। নিজের একটা সম্মান বাড়ছে, নিজের একটা আইডেন্টিফিকেশন আমার মনে তৈরি হয় করছে। প্রতিটা নারীরই কিছু না কিছু করা উচিত অবশ্যই। আর উদ্যোক্তা হতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে অবশ্যই। এবং সময়ের জ্ঞানটা থাকতে হবে, যে সময় যেই কাজ সেটা করতে হবে। আবার অনেক উদ্যোক্তাকে দেখি যে বিজনেস শুরু করে মানে 3 পা এগিয়ে 5 পা পিছিয়ে যায়, যে করব কি করব না। আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, মানে আপনার লক্ষ্যটা আসলে কি, রাইট। এবং একজন ভালো পরামর্শক থাকতে হবে। অবশ্যই। তো আপু আপনার সাথে কথা বলতে গল্প করতে খুবই ভালো লাগছিল। কখন যে সময় শেষ হয়ে আসছে, আমাদের যেহেতু একটা টাইম লিমিটেশন আছে, তো অবশ্যই আমাদেরকে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। তো অনুষ্ঠানের শেষে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? প্রথমে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত Thank সুন্দর you. একটি প্রোগ্রামে দোয়া আমাকে করবেন। ইনভাইট করেছেন, এবং 21 সংবাদ কমকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন। এবং দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদেরকে দেখলেন, সবাই ভালো থাকবেন, এবং আমাদের এই হচ্ছে লাইভটা শেয়ার, কমেন্টস এবং হচ্ছে লাইকের মাধ্যমে আমাদের সাথে থাকবেন। আর দোয়া করবেন যেন আমরা যারা রান্না নিয়ে কাজ করছি, এটা আসলে একটা সেবামূলক কাজ, আমরা যেন প্রপার ওয়েতে করতে পারি। আপনারাও আসুন আমাদের এই রন্ধন জগতে, অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ। তো দর্শক দেখতে দেখতে সময় একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রতি পর্বে কিন্তু আমাদের একটাই প্রত্যাশা থাকে, নারীর সফলতা, নারীরা সামনে এগিয়ে যাবে। তো এই প্রত্যাশা করেই আমি ইমি খন্দকার আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।